দর্শকরা আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর যে বিষয়টা নিয়ে আমরা একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করছি সেটা হলো সুনাই নিয়ে। কারণ সুনাই নিয়ে আমাদের একটা ধারণা ছিল বা বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবর পেয়েছিলাম যে সুনাইতে নির্দলীয় খুব ভালো ফল করছে এবং কংগ্রেসের অনেক নেতা মনে মনে তারাও অতটা আত্মবিশ্বাস ছিলেন না সুনাই নিয়ে। যদিও আমিনুল হক লস্করকে আমরা জিজ্ঞেস করেছিলাম নির্বাচনের শেষ দিনে, তিনি বলেছেন 4টির মধ্যে 4টি আসনে পাচ্ছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে দলদের দিকে একটা পাল্লা ভারী হচ্ছে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। করিমউদ্দিন বড়ভূইয়া দাবি করলেন যে সুনাইয়ের মানুষ এখন দল নয়, সুনাইয়ের মানুষ এখন সুনাইয়ের ভাগ্য তৈরি করবেন, এরকম কথাবার্তা আমরা শুনেছি। তো সমস্ত কিছু কথাবার্তার প্রেক্ষাপটে আমরা আমিনুল হক লস্কর, তাকে আপনারা সবাই চেনেন, পরিচয় করে দেওয়ার দরকার নেই, তিনি আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ। তো তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা কেন এই ধরনের ধারণা হয়েছিল যে আপনারা একটি আসন পেতে পারেন? সোনাইতে আমরা 4টা আসন পাবো, আর 4টা আসন আমাদের পুরাই পাওয়ার সম্ভাবনা ছিল, যদিও এখন 3টা পেয়েছি, সামান্য ভোটে একটা হেরেছি আমরা। কিন্তু জনসাধারণের মত কংগ্রেস পার্টির পক্ষে ছিল, কংগ্রেসের পক্ষে ছিল। এটার কারণ হয়েছে গত 2021-এ করিমউদ্দিন বড়ভূইয়া বিধায়ক হওয়ার পর থেকে যেটা করিমউদ্দিন বড়ভূইয়ার ব্যর্থতা, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। কারণ করিমউদ্দিনকে কংগ্রেস ভোটে বিধায়ক করেছিল, এআইডিএফের কোনো সংগঠন ছিল না সুনাইতে 2021-এ। আর করিমউদ্দিন বড়ভূইয়া বিধায়ক হওয়ার পর থেকে সুনাইয়ের মানুষ, সুনাইয়ের ভবিষ্যৎ যেটা এটা আগের থেকেও তারা মানে চিন্তা করেছেন আগামীতে কি হবে, কি করা প্রয়োজন। এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া বিধায়ক হওয়ার পরে যে কয়েকটা নির্বাচন হয়েছে, প্রথম মিউনিসিপ্যালিটি, সোনাই মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, ওই মিউনিসিপ্যালিটি নির্বাচনের সময় আমি বিজেপিতে ছিলাম। মিউনিসিপ্যালিটির ভোটাররা আমার পক্ষে ভোট দিয়েছেন, মিউনিসিপ্যালিটি বোর্ড বিজেপি গঠন করতে পেরেছে। এরপরে আরও একটা নির্বাচন এসেছিল, পঞ্চায়েত উপনির্বাচন সোনাবাড়িঘাটে, যেটা 21-এর 1 বছরের ভিতরে। আর যেখানে যে সোনাবাড়িঘাটে উনার নির্বাচনে 80% ভোট পেয়েছিলেন। ওই সময় উপনির্বাচনে দেখা গেছে যে ওই সোনাই সমষ্টিতে এআইডিএফের ক্যান্ডিডেট 3 নম্বর হয়েছে, একজন নির্দল ক্যান্ডিডেট জিতেছে, কংগ্রেস 2 নম্বর হয়েছে। এরপরে আপনার আরও একটা নির্বাচন এসেছিল লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে যদিও এআইডিএফের কোনো প্রার্থী ছিল না, এআইডিএফে সমর্থন করেছিল তৃণমূল কংগ্রেসকে, রাধেশ্যাম বিশ্বাস উনি ক্যান্ডিডেট ছিলেন, এআইডিএফে সরাসরি সমর্থন করেছিল। করিমউদ্দিন বড়ভূইয়া সমষ্টিতে মাত্র 6000 ভোট তৃণমূলের ক্যান্ডিডেট পেয়েছেন, অর্থাৎ করিমউদ্দিন বড়ভূইয়া পেয়েছেন। এখন যখন পঞ্চায়েত নির্বাচন আসলো, উনার গ্রাফ এতটা ডাউন হয়েছে, উনি বলছেন যে উনি এআইডিএফের বিধায়ক, আর এআইডিএফের বর্তমানে কেন্দ্রীয় কমিটির উপসভাপতি। একজন উপসভাপতি হয়ে, বিধায়ক হয়ে, উনার একজন ব্যক্তিকে দলের টিকিট দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস হল না। উনি বললেন যে নির্দল প্রার্থী, যারা নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে, চয়নবাবু আপনারা জানেন, এরা কিন্তু সবে কংগ্রেসের টিকিটের আবেদন করেছিল। যে কংগ্রেসের টিকিটে তো সবাই আবেদন করে, একজনে পায়, 3 জনে পায় না। এরা যারা ইন্ডিপেন্ডেন্ট কন্টেস্ট করেছে, যারা উনি বলছেন যে ওনার এক সময় ওনার সঙ্গে ছিলেন, কিন্তু ওরা সবে এআইডিএফ থেকে পদত্যাগ করে কংগ্রেসের টিকিটের আবেদন করেছিলেন। তখন কংগ্রেস টিকিট দেয়নি, ওরা ইন্ডিপেন্ডেন্ট খেলেছে। এআইডিএফ থেকে পদত্যাগ করার পরে কার মানুষ কীভাবে থাকে ওটা আমি বুঝতে পারি না। তথাপিও উনার সঙ্গে যখন উনার মানুষ বলছেন, যখন ভোটাররা ভাবছে যে করিমউদ্দিন বড়ভূইয়ার সমর্থিত মানুষ, এর জন্য এরাদেরকে মানুষ ভোট দেয়নি, সমর্থন করে। করিমউদ্দিন বড়ভূইয়ার দেখেন কাপ্তানপুর কাজিডর জেলা পরিষদ, যেটা এই কাপ্তানপুর কাজিডর জেলা পরিষদ 4টা জিপি আছে, যেটা সাঁতরাখান্দি জিপি, ওটা মানে সুফিয়ানোর হোম জিপি। ওই হোম জিপিতে একমাত্র ওনার লিড ছিল। আর কাপ্তানপুর জিপি, দক্ষিণ মনপুর জিপি এবং কাজিডর জিপি, এই 3টা জিপিতে উনি লিড নিতে পারেননি। একমাত্র সাঁতরাখান্দির বুথে উনি জিতেছেন, ভালো একটা বুথ পেয়েছেন, প্রায় 4000-এর উপরে পেয়েছেন। ওই বুথে উনি
উনি আমাদের কংগ্রেস প্রার্থী থেকে পিছনে ছিলেন। আচ্ছা, এই যে নির্বাচনে আমি কি শোনাই নয়, আমি কংগ্রেস 60টা আসন পেয়েছে, 60টা আসনের মধ্যে 6টা আসন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। তো এর কারণ কি? এর অন্যতম এই যে 60টা আসন, এবং এই 60টা আসনে কংগ্রেসের ভালো ফল করার পেছনে কি ওয়াক অফ বিল একটা কারণ? মানে দেখেন, শুধুমাত্র ওয়াকফ বিল নয়, যে বিজেপি পঞ্চায়েত নির্বাচন সঠিক সময় করতে পারেনি, এটার একটা বিজেপির ব্যর্থতা আছে। ওয়াকফ বিল তো অবভিয়াসলি আছেও, এরপরেও মুসলমানের মনে খুব আছে যে আজকে অরুণোদয় যখন দেওয়া হয়েছে, তখন বিশেষ করে যারা মুসলমান হিতাধিকারী এদেরকে বঞ্চিত করা হয়েছে, এটার একটা প্রভাব আছে। বিভিন্ন মানে যোজনাতে মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য আজকে মুসলিমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এর জন্য যদিও আপনি বলছেন 60টা, আর 2টা ইন্ডিপেন্ডেন্ট জিতেছে, একটা যদিও ইন্ডিপেন্ডেন্ট জিতেছে আমরা ফরিদা আমাদের দলের, ফরিদা আমাদের এখানে ঘুরে আসবে। সুফিয়ান তো আমাদের দলের নাই, যদিও জয়েন করেছে, দলের নাই। আর উনি এআইডিএফ এর বিধায়ক দাবি করেছেন, উনার মানুষ যদি দাবি করেছেন, উনাকে একটা দিয়ে দিব আমরা, শান্ত নয়। আচ্ছা, এই যে নির্বাচন যেটা আপনি অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে আপনি তো সব জায়গায় ক্যাম্পেইন করেছেন, তো আমরা আপনার বক্তব্যে দেখেছি যে আপনি সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুদের দুর্দশার কথা বলছেন, কিন্তু যার জন্য একটা ভালো ফল আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে একমাত্র মহাদেবপুর গুমরা আসন ছাড়া আর কোনো আসন আপনারা জিততে পারেননি। মহাদেবপুর গুমরা আপনার জেতাটা নিঃসন্দেহে দিতে পারবে আপনার দলের কাছে 85% হিন্দু অধ্যুষিত আসনে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাবু, যে আজকের দিনেও অনেক হিন্দু মানুষ কংগ্রেসে আছেন। যদিও বিজেপি দাবি করে যে সমস্ত হিন্দু মানুষরা কংগ্রেসে আছেন, কিন্তু বিজেপি দাবি করতে পারে, কিন্তু কংগ্রেস একটা সেকুলার দল, যে দলে প্রত্যেক ধর্মের মানুষের মানে সমর্থিত একটা দলের নাম হয়েছে কংগ্রেস। আর এবার দেখেন বিভিন্ন জিপিতে, বিভিন্ন জেলা পরিষদেও অনেক ভোট মানে হিন্দু ভোট জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী পেয়েছে। যে আমার সোনাইতেও, আপনি বিশ্বাস করবেন, সোনাইতে যে মধ্য সোনাইতে একটাতে, যেখানে দক্ষিণ মনপুর এলাকাতে, এখানে দাস কমিউনিটির ভোট, মণিপুরি ভোটরাও বিজেপি কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আজকের মানুষের মনের পরিবর্তন হইতেছে, যে হিন্দুরা আর বিজেপির ভোট ব্যাংক হয়ে থাকবে না। আগামী 26-এ দেখবেন এটাতে বিরাট সংখ্যক হিন্দু ভোটাররা কংগ্রেসের দিকে আসবে, আর একটা 26-এ বিরাট একটা পরিবর্তন আসবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে আপনাদের রেজাল্টটা শোনাই যে রেজাল্টটা হলো, এই রেজাল্টের ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থিত্বের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না এই রেজাল্টটা? দেখেন, এখানে কংগ্রেসের প্রার্থিত্ব একটা জিনিস আছে, আর রেজাল্ট একটা জিনিস আছে। রেজাল্টটা হয়েছে আমাদের ক্যাপিটাল, আমাদের দলের সম্পদ। যে বিজেপি কংগ্রেস থেকে অতজন জেলা পরিষদ হয়েছেন, এপি হয়েছেন, 2টা ব্লক আমরা গঠন করব, সোনাই এবং বাঁশকান্দি, এটা আমাদের ক্যাপিটাল। দলের প্রার্থিত্ব এটা দলের হাইকমান্ড বিবেচনা করবে কাকে টিকিট দিবে। আমি একজন দলের সৈনিক হিসাবে আমি টিকিট পাই, আমি খেলবো, আমি টিকিট না পাই অন্যকে টিকিট দিয়ে আমি সাহায্য করব। দলের সৈনিক একজনের যে কর্তব্য, এই কর্তব্য পালন করব। করিমউদ্দিন বড়বইয়া তো আগামী 2026-এ ইতিহাসের পাতায় চলে যাবেন, কারণ উনি অস্তিত্বহীন হয়েছেন। কারণ দেখেন, সোনাইয়ের মানুষ দেখতেছে, কম্পেয়ার করতেছে যে সোনাই মইনুল হকের এখানে 2021-এ করিমউদ্দিন বড়বইয়া বিধায়ক হওয়ার পরে, যেটা সোনাইতে একটা এডুকেশনাল হাব ছিল, সোনাইতে মানে মেডিকেল কলেজ ছিল, সোনাইতে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সোনাইতে ইউনিভার্সিটি ছিল, আজকে ওইগুলো সোনাইতে নাই। আজকে সোনাই থেকে অনেক হায়ার সেকেন্ডারি হাই স্কুলগুলাও সোনাই থেকে নাই, এখন দোলাই এবং বড়খোলাতে চলে গেছে। সোনাই 24টা জিপির একটা সমষ্টি ছিল, এটা এখন 18টা জিপি হয়েছে।
ওইগুলা মানুষ দেখতেছে যে সোনাইর তো উন্নয়ন নাই, বরংস সোনাইর মইনুল হক চৌধুরী সাহেবের সমষ্টি এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে একমাত্র করিমউদ্দিনের ব্যর্থতা এবং অযোগ্য থাকার কারণে। একজন মানে যদি তার যদি যোগ্যতা থাকতো তো আজকে ওইগুলা প্রতিষ্ঠান সোনাই থেকে বাইর হয়ে যেত না। আজকে দেখেন একটা কথা আছে, অ্যাসেম্বলি ডিলিমিটেশন যেভাবে হয়েছে, অ্যাসেম্বলি ডিলিমিটেশনে দেখবেন সোনাইকে আনসাইন্টিফিকভাবে একটা ডিলিমিটেশন করা হয়েছে, উনি এখানে ব্যর্থ। পঞ্চায়েত ডিলিমিটেশনও দেখা গেছে যে এমনভাবে ডিলিমিটেশন হয়েছে, পঞ্চায়েত ডিলিমিটেশন যেখানে ডিলিমিটেশনের সময় 4 বার ডিসি মিটিং কল করেছেন, প্রত্যেক এমএলএকে ডেকেছেন, উনি একবারও যাননি যে সোনাইতে কীভাবে ডিলিমিটেশন। উনি সমস্ত বিজেপিকে ছেড়ে দিচ্ছেন, বিজেপি যেভাবে করবে ওইটাই মানে নেবে। যেভাবে অ্যাসেম্বলি ডিলিমিটেশনে বিজেপির উপর ছেড়ে দিচ্ছিলেন, পঞ্চায়েত ডিলিমিটেশন ঠিক একইভাবে বিজেপির উপর ছেড়ে দিচ্ছিলেন। এর জন্য মানুষ বুঝতে পারতেছে যে করিমউদ্দিন দিয়ে আর সোনাইতে কোনো কাজ হবে না। করিমউদ্দিন একটা অ্যাক্সিডেন্টাল এমএলএ, এআইডিএফের সঙ্গে কংগ্রেসের একটা অ্যালায়েন্স হওয়ার কারণে মানে এমএলএ হয়েছেন, ভবিষ্যতে আর পাবেন না, কোনোদিনও হবে না। দর্শকরা আপনার সামনে তুলে ধরলাম আমিনুল সাহেব কি বললেন, আপনারা দেখেছেন। তো সোনাই রাজনীতিতে এই চমকগুলো চলতেই থাকবে। আচ্ছা, এখন আমি আরেকটু আনতে চাইছি এই নির্বাচনের ঠিক ফলাফল ঘোষণার পর আপনার মনোভাব। যে সোনাইতে প্রত্যেক বিধায়ক চায় যে তার সমষ্টি ডেভেলপমেন্ট হোক। আমিও চেয়েছিলাম, আমিও অনেক কিছু করেছি, অনেকটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এসেছি, অনেক রাস্তাঘাট করেছি। কিন্তু করিমউদ্দিনের বিধায়ক হওয়ার পর থেকে যেগুলা বিভিন্ন সভা সমিতির দিয়েছেন, একবারে মানে বকওয়াস, মানুষের বিভ্রান্তি। যেমন এক সময় বলেছিলেন যে আমি 800 কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট নিয়ে আসছি। কোথায় ইরিগেশন প্রজেক্ট? ওনার তো ইরিগেশন প্রজেক্ট হয়নি, রুকনিতে কোনো ইরিগেশন প্রজেক্ট হয়নি। উনি বলছিলেন সোনাবাড়িঘাট থেকে ভুবন হিল পর্যন্ত আমি আসাম মালা রাস্তা 6 লাইনের রাস্তা নেব। কোথায়? হয়নি। সোনাবাড়িঘাটের ফ্লাইওভার হয়নি। উনি মানুষকে বলেছেন যে আমি করিমউদ্দিন, আমি বলছি যেটা ওটা হবে। কোথায়? হয়নি। আজকে দেখেন উনি একবার বলেছিলেন মাইক যুগে পুরা গ্রামে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে বলেছিলেন যে আমি করিমউদ্দিন, আমি এক ঝাটকায় 10,000 পিএমএওয়াই নিয়ে এসেছি, আপনারা প্রত্যেকে আপনাদের আধার কার্ড সব কিছু সাবমিট করেন, 10,000 পিএমএওয়াই হয়ে যাবে। কোথায় 10,000 পিএমএওয়াই? উনি বলছিলেন যে আমি 2025-এর মার্চের ভিতরে আমি গ্রামের 100টা রাস্তা আমি মানে পুরা পাকা করে দেব, যদি সরকারি অনুদান আনতে না পারি নিজের টাকা দিয়ে করবো। আজকে মার্চ থেকে এপ্রিল মে জুন ঢুকার পথে। কোথায় 600? এইগুলা মানুষ দেখতেছে যে উনার দ্বারা আর কোনো কাজ হবে না, শুধুমাত্র বাউতা আওয়াজ। উনি বলেছিলেন নির্বাচনের আগে আমাকে আপনারা বিধায়ক করেন, মেডিকেল কলেজের পূব সাইডের গেট আমি খুলে দেব। কোথায়? খুললো না। মেডিকেল কলেজের পূব সাইডের গেট এখনও আছে। উনি বারিকনগরে একটা মিনি স্টেডিয়াম করবে বলে 25 বিঘা জায়গা এই এলাকার মানুষ দান করেছিল। আজকে কোথায়? 25 বিঘা দান করেছে, কিন্তু বারিকনগর তো স্টেডিয়াম হয়নি। একই সময় লক্ষ্মীপুর এবং দোলাইতে জমি দান করা হয়েছিল, কিন্তু ওইখানে স্টেডিয়াম হলো, সোনাইতে তো আর স্টেডিয়াম হলো না। এটা পুরা বকওয়াস একজন মানুষ, যেটা শুধুমাত্র উনি একমাত্র আওয়াজ দিতে পারে না, কিছুই নাই। এর কারণে সোনাই জিপিতে, সোনাই ডেভেলপমেন্ট ব্লকে কোনো কাজ নাই। আগে আমার সময় মানুষে কাজ পেয়েছে, এনআরজিএসের কাজ ছিল, এই 4.5 বছর হয়েছে কোনো এনআরজিএসের কাজ হয়নি। আর উনি যে কোনো সভা সমিতি বলেন যে আগের এমএলএ করাপশন করেছেন, তুমি তো পিএসসি কমিটির মেম্বার ছিলে, তুমি কয়েকবার তো ইনকোয়ারি করেছিলে। কোথায়? একবারও তো তোমার ইনকোয়ারির রেজাল্ট আসেনি, কোনো করাপশন ধরা পড়েনি। তোমার এমএলএ সাইনবোর্ড আছে, কাজ নাই, এটাও আমরা বার করতেছি, দেখিয়ে দিব। এর কারণে তুমি শুধু ইতিহাসের পাতায় তাকে যাবে 26-এর পরে, তোমাকে আর মানুষ কোনো দিন ইয়াদ করবে না। তুমি একটা যে বাউতা, তুমি একটা যে দালাল, এটা মানুষে বলে থাকে। সোনাইর এমএলএর নাম কোনোদিন তার পিছনে দালাল ছিল না। হ্যাঁ, আগাছা কি না এটা তো পরে দেখা যাবে। আগাছা কারে বলে? আমি 16-তে 44,000 ভোট পেয়ে এমএলএ হয়েছি, আর
21-এ 54,000 পেয়েছি, উনি 26-এ কত পান দেখে নেবেন। হ্যাঁ, কে আগাছা দেখে নেবেন। এটা একটা হিস্ট্রি যে শোনাইতে যে একজন এমএলএ বিধায়ক হলে যে 60,000 বিধায়ক হন, যে পরের বার 30,000 পাননি। আমি বুট যতটা পেয়ে বিধায়ক হয়েছিলাম এর চেয়ে 10,000 বেশি বুট পেয়ে হেরেছি। আর উনি যখন 26-এ করবেন 3টা অক্ষর আসবে না, 2 অক্ষরে সীমিত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকরা আপনারা চিত্তাকর্ষক একটা আপনারা সাক্ষাৎকার শুনলেন। অনেক অনেক ধন্যবাদ।